আচ্ছা আচ্ছা, বেশ। স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, পারফেক্ট। সুতরাং কেমন? সুতরাং তোমাদের আমি বলেছিলাম যে যখন যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কেমন, যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা ওয়ান ইলেকট্রন অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি সাম সর্ট অফ ট্রানজিশন উইল বি দেয়ার। ট্রানজিশন মানে কি? একটা অ্যালাউড এনার্জি লেভেল থেকে আর একটা অ্যালাউড এনার্জি লেভেলে যেতে পারে। অ্যালাউড কথাটা বলছি, এটা খুব লুজলি বলছি, এটা পরবর্তীকালে আমি এক্সপ্লেন করব। সুতরাং একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে পারে, এবং এক্ষেত্রে তার যে ট্রানজিশন প্রবাবিলিটি, ট্রানজিশন রেট, এই সমস্তগুলো ক্যালকুলেট করা হয়ে গেছে। ক্যালকুলেট করার পরে দেখেছো তোমরা যে ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন কাকে বলে আমি বলেছি, যে যখন energy is taken by the atom is called absorption, আর যখন এনার্জি ইজ রিলিজড বাই দ্য অ্যাটম তখন তাকে বলা হচ্ছে এমিশন। কেমন? এবং দেখা গেছে যে অ্যাবজর্পশন রেট এবং এমিশন রেট দিজ আর প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স। এই কনটেক্সটে আরো একটা কথা তোমাদের আমি বলেছিলাম যে উই ক্যান think of some sort of spontaneous emission. Spontaneous emission is what? Spontaneous emission is the emission by an atom when the atom is কি বলবো, when the atom is in the some sort of excited states. However, it does not require any external perturbation to emit. কেমন? অর্থাৎ যখন কোনো অ্যাটম কোনো এক্সাইটেড স্টেটে থাকে এবং সে কোনো পার্টারবেশন ছাড়াই এবং কোনো মানে ফিজিক্যাল সিচুয়েশন, মানে ফিজিক্যাল কোনো কি বলবো, ইনফ্লুয়েন্স ছাড়াই, দ্যাট ক্যান এমিট স্পন্টেনিয়াসলি, অ্যান্ড দিস টাইপ অফ এমিশন ইজ কল্ড স্পন্টেনিয়াস এমিশন। এবং তোমাদের এই কনটেক্সটে আমি বলেছিলাম স্পন্টেনিয়াস এমিশন যেমন সম্ভব, তোমাদের হয়তো মনে হতে পারে যে কারণটা হচ্ছে এনার্জি কনজারভেশন লটা ভ্যালিড হবে না। কেমন? অর্থাৎ নিজে নিজে কোনো অ্যাটম, নিজে নিজে কোনো অ্যাটম এনার্জি ফ্রম বাই দেমসেলফ, কেমন? অর্থাৎ অ্যাটমটা নিজে নিজে নিতে পারে না, এবং সেটা অ্যাটম এনার্জির কনজারভেশন লটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু অন দি আদার হ্যান্ড স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে অ্যাটম নিজে নিজে এমিট করতে পারে। কেমন? নিজে নিজে এমিট করতে পারে, এবং সেক্ষেত্রে তোমার এনার্জি কনজারভেশনের কোনো অসুবিধে নেই। কারণটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে ভ্যাকিউম ফিল্ড, যেটাকে তোমরা ভাবো যে ফিল্ড না থাকলেও বেসিক্যালি, ফিল্ড না থাকলে মানে কি, যাতে বা কি জিরো ফোটনস আছে এরকম যদি অবস্থা হয়, তাতেও দেখা যাবে যে ইট হ্যাজ হিউজ এনার্জি। অর্থাৎ ভ্যাকিউম ফিল্ডের জন্য যে এনার্জি, দ্যাট ইজ নট জিরো বেসিক্যালি, ইট ইজ বেসিক্যালি অ্যান ইনফাইনাইট সোর্স অফ এনার্জি, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ রেসপন্সিবল ফর স্পন্টেনিয়াস এমিশন। সুতরাং আমরা যে স্পন্টেনিয়াস এমিশন থেকে যে এনার্জি পাই, দ্যাট এনার্জি ইজ কামিং ফ্রম ভ্যাকিউম ফিল্ড। সুতরাং এনার্জি কনজারভেশন একটুও ডিস্টার্ব হচ্ছে না এর জন্য। কেমন? সুতরাং আমাদের তিনটে প্রসেস হতে পারে, তার মানে যখন ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তখন তিনটে প্রসেস হতে পারে: অ্যাবজর্পশন, এমিশন। এমিশন অবশ্যই যেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, কথাটা বলতে হচ্ছে। আর হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন, স্পন্টেনিয়াস এমিশন। তো স্পন্টেনিয়াস এমিশনের জন্য কোনো ফিল্ডের প্রয়োজন নেই ডেফিনেটলি, ভ্যাকিউম ফিল্ড। কেমন? ভ্যাকিউম। সুতরাং এই তিন টাইপের ঘটনা ঘটতে পারে, এই তিনটে ঘটনা বেসিক্যালি। এবং এক্ষেত্রে একটা জিনিস তোমাদের কাছে কমন, যে আমি আমি একটা ম্যাট্রিক্স এলিমেন্ট লিখেছি সবসময় এম বি এ, লামডাটা হচ্ছে তোমার পোলারাইজেশন। তার মানে এম বি এ মানে স্যার ভয়েসটা কেটে যাচ্ছে, কেটে কেটে আসছে।
কি বলতো, ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এম বিটুইন তোমার স্যার বি শোনা হচ্ছে যাচ্ছে কেট না। ভেক্টর, এইভাবে লেখো। অথবা তুমি ইন্টারনেটে কাজ করছি না, আমি আমার ইন্টারনেটে চালিয়ে দিই। হ্যাঁ বুঝতে পেরেছি। একটু ওয়েট। আচ্ছা এবারে কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি ভেরি সরি, আমার আসলে আমি ইউনিভার্সিটি ইন্টারনেটে পড়াচ্ছিলাম বলে এই গোলমালটা হয়ে গেছে। ঠিক আছে, এনিওয়ে আমি বলছিলাম যেটা, আচ্ছা আমার সব অফ হয়ে গেল না। আচ্ছা এটা দেখতে পাচ্ছ কি এখন? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ, ও আচ্ছা, আবার আমাকে শেয়ার করতে হবে তাই তো। ওকে, নাও ওকে, আমি হোয়াইট বোর্ডটা পাবো। আচ্ছা তোমরা এই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আমি শুরু করতে পারি তাই তো? আচ্ছা বেশ, তাহলে আমি যেটা, আচ্ছা কে একজন জয়েন করতে এসেছে নাকি, মিস করে গেছি। এনিওয়ে, সো আমি যেটা বলছিলাম তোমাদের সেটা হচ্ছে এই, যে আমরা দেখেছি যে অ্যাটম ফিল্ড ইন্টারাকশনের জন্য আমি তিনটে প্রসেসের কথা অলরেডি বলেছি। একটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন, একটা হচ্ছে এমিশন, এবং এমিশনের ক্ষেত্রে আবার দুটো দুটো প্রসেস হতে পারে, একটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, একটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। স্টিমুলেটেড এমিশনের জন্য তোমার ফিল্ডটা খুব প্রয়োজন, এবং তার মানে কি বলতো, এমিশনটাকে তুমি স্টিমুলেট করছো, অর্থাৎ বাধ্য করছো, যেমন অন দি আদার হ্যান্ড আরেকটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন, দি এমিশন হুইচ ইজ নট কন্ট্রোলড বাই ইউ, অর্থাৎ তুমি যেটা কন্ট্রোল করতে পারবে না এমন একটা এমিশন, তাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। তিনটি জিনিসই ঘটতে পারে যদি আমার ওয়ান ইলেকট্রন অ্যাটমের সাথে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি ইন্টারঅ্যাক্ট করে, এবং এগুলোর আমি দেখিয়েছিলাম। দেখিয়েছিলাম বলতে আমি মিন করেছিলাম যে আমি আই ক্যান ক্যালকুলেট দি ট্রানজিশন প্রবাবিলিটি, আই ক্যান ক্যালকুলেট দি ট্রানজিশন রেট অ্যাজ ওয়েল, এবং সেক্ষেত্রে তোমাদের বলেছিলাম ট্রানজিশন রেটটা তোমার কি হয়, যে ট্রানজিশন রেট যেটা সরি যেটা হচ্ছে তোমার স্টিমুলেটেড এমিশন, সরি স্টিমুলেটেড অ্যাবজর্পশন এবং স্টিমুলেটেড এমিশন এবং অ্যাবজর্পশন এই দুটো সমান, এটা বলা ছিল প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স। আমি এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা সব ক্যালকুলেশন গুলো করেছি, কিন্তু উইথ দি হেল্প অফ দিস ম্যাট্রিক্স এলিমেন্ট, দ্যাট ম্যাট্রিক্স এলিমেন্ট হ্যাজ টু বি এভালুয়েটেড। এই এম যে ম্যাট্রিক্স এলিমেন্ট, তার ম্যাট্রিক্স তার এলিমেন্ট দিয়ে, তাই তো?
অর্থাৎ এটাকে তুমি যদি ব্র্যাকেট নোটেশনে লেখো তাহলে বি ব্রা ভেক্টর এম ম্যাট্রিক্স তারপরে এ কেট ভেক্টর, এটাকে তুমি ক্যালকুলেট করতে পারো। অথবা তুমি যদি মনে করো ইন টার্মস অফ ইন্টিগ্রেশন করবে তাহলেও তুমি সম্ভব সাই বি স্টার এম সাই এ ডিবি টাইপ এই টাইপের। তবে এম এর মধ্যে তোমার দুটো পার্ট ছিল, আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে নিই। এম এর মধ্যে দেখবে একটা পোলারাইজেশনের ব্যাপার ছিল, আরেকটা হচ্ছে তোমার ডেল অপারেটর ছিল, তাই না? যেটা ডেলটা এসছে তোমার মোমেন্টাম থেকে, আর পোলারাইজেশনটা এসেছিল ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট থেকে। এগুলো তোমাদের মনে আছে নিশ্চয়ই, আশা করি। এই যে এখানে দেখো যে এমবিএ দেখো ই টু দি পাওয়ার আই কে ডট আর ই, এইটা হচ্ছে তোমার ফিল্ডের পার্ট, এইটা হচ্ছে তোমার মোমেন্টামের থেকে এসেছিল, অর্থাৎ কিনা অ্যাটমের পার্ট। তার মানে অ্যাটম ফিল্ড ইন্টারাকশনের যে করেসপন্ডিং মোমেন্ট বা তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট, সেই ম্যাট্রিক্স এলিমেন্ট ইজ এমবিএ। তার মানে ফাইনালি ইফ আই এম এলেবল টু ক্যালকুলেট এমবিএটাকে যদি ক্যালকুলেট করতে পারো, তাহলে ইন প্রিন্সিপল I have transition rate for absorption and transition rate for stimulated emission also. এবং এমবিএ যদি ক্যালকুলেট করতে পারো, সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াস এমিশনটাও ক্যালকুলেট করতে পারবে, সেটা তোমাদের আমি বলেছিলাম। এবং স্পন্টেনিয়াস এমিশন রেটের ক্ষেত্রেও তোমার কিন্তু ওই এমবিএ এর ব্যাপারটা একটা রয়েছে, কেমন? সুতরাং এইটা এখন বার করাটা জরুরি, কেমন? অর্থাৎ এখন এতক্ষণ পর্যন্ত আমি ওটাকে একটা ব্ল্যাক বক্স হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু নাও আই হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট ওয়ান। তাহলে ক্যালকুলেট করার জন্য আমি এক কাজ করি, আমি মনে করো আমার ম্যাট্রিক্স এলিমেন্টটা ক্যালকুলেট করার জন্য কি করতে হবে। সো লেট মি কাম টু দিস পয়েন্ট, কেমন? এইবারে আমি ম্যাট্রিক্স এলিমেন্টটা ক্যালকুলেট করতে চলেছি। ক্যালকুলেট করার জন্য আমি বললাম যে আন্ডার দি approximation we have to calculate, then this approximation is known as dipolar approximation. এবং হোয়াট ইজ ডাইপোল অ্যাপ্রক্সিমেশন সেটা আমি আর একটু এক্সপ্লেন করতে চাই। মনে করো আমার যে ম্যাট্রিক্স এলিমেন্ট ছিল, দ্যাট ম্যাট্রিক্স এলিমেন্ট ইজ ইনভলভিং কি বলতো ই টু দি পাওয়ার আই কে আর এপসিলন। আচ্ছা, আমার বোর্ড খোলা আছে, ঠিক আছে, বোর্ড। অতএব আমি ই টু দি পাওয়ার আই কে ডট আর এপসিলন ডট ডেল্টা, তাই তো? দিস ইজ মাই ম্যাট্রিক্স এলিমেন্ট, কত? সো এই যে, তাই তো? এই জিনিসটা ক্যালকুলেট করার অর্থ হলো ই টু দি পাওয়ার আই কে ডট আর এপসিলন ডট ডেল। বুঝতে পারছো? দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড এক্সপ্রেশন। পজিশনের ফাংশন, এটাও একটা বেসিক্যালি পজিশন অপারেটর, বেসিক্যালি এটা ডেল ডেল এক্স, কেমন? সো ইটস এ কমপ্লিকেটেড ম্যাট্রিক্স ইন সাম সেন্স, কেমন? অর্থাৎ এইটাকে ম্যাট্রিক্স এলিমেন্ট বের করতে হবে, এন্ড দিস ইজ এ টাফ জব। এবং সেটা বার করার জন্য আমরা কি করব, ই টু দি পাওয়ার আই কে ডট আর এর উপরে আমরা নজর রাখবো কি হচ্ছে। ই টু দি পাওয়ার আই কে ডট আর টাকে মনে করো আমি যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করলে কি দাঁড়াবে দেখো। ই টু দি পাওয়ার আই কে ডট আর টাকে এক্সপান্ড করছি, মনে করো 1 প্লাস আই কে ডট আর প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 আই কে ডট আর স্কয়ার এন্ড সো অন সো ফোর্থ। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে ইন্টারাকশনটা হচ্ছে কার সঙ্গে কার? অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশন হচ্ছে অ্যাটমের, কেমন? আচ্ছা, ইন্টারাকশনের ফলে অ্যাটমের ট্রানজিশন হবে, এই জিনিসগুলো ঘটনাগুলো জেনে গেছো। ট্রানজিশন মানে কি? একটা লেভেল থেকে আরেকটা লেভেল, অর্থাৎ একটা অ্যালাউড এনার্জি লেভেল থেকে আরেকটা অ্যালাউড এনার্জি লেভেল। এই কথাগুলো বলছি কারণ তোমরা বোরস ল জানো যেহেতু, কেমন? অর্থাৎ বোরস ল বলেছি একটা লেভেল থেকে আরেকটা লেভেলের মধ্যে ট্রানজিশন হয়, এবং সেই লেভেলগুলো কি? অ্যালাউড এনার্জি লেভেল। আচ্ছা, এই যে লেভেলগুলো হয়, সেই লেভেলগুলোর মধ্যে একটার সাথে আরেকটার পার্থক্য কত বলতো? দূরত্ব হতে পারে কত? ইজ অফ দি অর্ডার অফ অ্যাংস্ট্রম, কেমন? অর্থাৎ বোর্ড রেডিয়াস, তো ফার্স্ট বোর্ড রেডিয়াস, সেকেন্ড বোর্ড রেডিয়াস, এইভাবে বলতে পারো তুমি। সেক্ষেত্রে তোমার তাদের যে অর্ডার অফ ম্যাগনিটিউড সেটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে, অর্থাৎ 10 টু দি পাওয়ার -8। সুতরাং এই আর এর যে ডাইমেনশন, দ্যাট ইজ অফ দি অর্ডার অফ 10 পাওয়ার -8। আর কে, হোয়াট ইজ কে? কেটা আসছে কোত্থেকে? কেটা আসছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যদি ওয়েভ লেংথ লামডা হয়, তাই তো? লামডা হয়, তাহলে কে ইকুয়াল টু টুয়াইস পাই বাই লামডা, কেমন? মনে করো আমার আলোটা হচ্ছে, মনে করো একটা সোডিয়াম লাইট থেকে আসছে ফর এক্সাম্পল, তাহলে সেটা 6000 অ্যাংস্ট্রম হবে। 2 পাই বাই 6000 অ্যাংস্ট্রম যদি তুমি ভাগ করো, তাহলে এটা রাফলি কত? রাফলি হবে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার ইনভার্স। কারণ 2 পাই মানে এটা 6 ধরে নাও, 2 পাই মানে 6 ডিভাইড বাই 6000 অ্যাংস্ট্রম, তাই তো? তাহলে 6000 অ্যাংস্ট্রম যদি ভাগ করো, তাহলে 6 কেটে গেল, তাহলে 1000 ইন্টু অ্যাংস্ট্রম, তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার
10⁻⁵, তাহলে উপরে উল্টে 10⁵ সেন্টিমিটার ইনভার্স। তাহলে কে এর অর্ডারটা কত হবে বলতো? 10⁵ সেন্টিমিটার ইনভার্স। তাই যদি হয় তাহলে কে ডট আর কত হবে? কে ডট আর হবে তোমার অফ দি অর্ডার অফ 10⁻⁻3। তাহলে 1 এর তুলনায় ফার্স্ট টার্মটা কি আছে 1, তারপরটা কি আছে 10⁻⁻3, তারপরটা অবভিয়াসলি 10⁻⁻6 হবে। সুতরাং এই টার্মটার কন্ট্রিবিউশন একের তুলনায় অনেক কম। সো ইউ ক্যান নেগলেক্ট দিস টার্ম, অর্থাৎ কে ডট আর স্কয়ার ইত্যাদি এই টার্মগুলো পুরোপুরি নেগলেক্ট করে দেওয়া যাবে। নেগলেক্ট করলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। কেমন? ডাইপোল অ্যাপ্রক্সিমেশন gives you to neglect the term beyond this. কেন নেগলেক্ট করছো? কারণ তুমি ধরে নিচ্ছ যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিমেইনস কনস্ট্যান্ট উইদিন দ্য ডাইমেনশন অফ এ ডাইপোল। ডাইপোলের ডাইমেনশন কত? ডাইপোলের ডাইমেনশনটা হচ্ছে 10⁻⁻8। আর তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে ওয়েভ ভেক্টর একটা তোমার সেক্ষেত্রে তোমার কত ওয়েভ ভেক্টর 10⁵। অর্থাৎ বেসিক্যালি, কারণ ওয়েভ ভেক্টর উপরে চেঞ্জ করি তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে কে ডট আর। কেমন? সুতরাং তুমি যেন এসে ভাবতে পারো যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিমেইনস আনচেঞ্জড। Electromagnetic field remains unchanged within the dimension of an atomic dipole, and this is exactly what is known as dipole approximation, electric dipole approximation. কেমন? সুতরাং ইলেকট্রিক ডাইপোল অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী আমি সমস্ত টার্মটা বাদ দিতে পারি। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিমেইনস কনস্ট্যান্ট। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট থাকার ফলে e⁻ik ডট আর ইজ ইকুয়াল টু 1 ধরে নিতে পারো। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে স্পেশাল পার্ট e⁻ik ডট আর ইউ ক্যান নেগলেক্ট। কারণটা কি? এটা কনস্ট্যান্ট। কেমন? সুতরাং এই যে কনস্ট্যান্ট ধরলে তার মানে এটাই হচ্ছে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। দিস ইজ এ ভেরি ভেরি ইউজফুল অ্যাপ্রক্সিমেশন ইন অর্ডার টু ক্যালকুলেট অ্যাটমিক ফিজিক্স প্রবলেম। কেমন? সুতরাং এটা কখনোই ভুললে চলবে না। তাহলে আমি এইবারে ম্যাট্রিক্স এলিমেন্টটা কষার মতো অবস্থায় এসে গেছি। ম্যাট্রিক্স এলিমেন্ট তাহলে এমবিএ কত হবে বুঝতে পারছো? e⁻ik ডট আর যখনই বসিয়ে দিলে 1 বসিয়ে দিলে তাহলে আর কোনো ঝঞ্ঝাট নেই। তাহলে এটা এপসিলনটা ভেতরে ছিল ঠিকই, এপসিলন হ্যাজ নো বিজনেস উইথ সাই বি সাই এ। সাই বিটা কি? সাই বিটা হচ্ছে অ্যাটমিক ওয়েভ ফাংশন, সাই এটা কি? অ্যাটমিক ওয়েভ ফাংশন। এপসিলনটা কি? এপসিলনটা হচ্ছে তোমার কি বলে ওটাকে পোলারাইজেশন ডাইরেকশন। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাটমিক ওয়েভ ফাংশন। সুতরাং ইউ ক্যান পুল ইট আউটসাইড। তাই এটাকে এপসিলনটা বাইরে চলে এলো, কিন্তু ডেল্টাটাকে তুমি আউটসাইডে আনতে পারবে না। কারণ ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে এই যে ডেল্টাটা হচ্ছে মোমেন্টাম থেকে কার মোমেন্টাম? না, অ্যাটমের মোমেন্টাম, মানে ইলেকট্রনের মোমেন্টাম। কেমন? সুতরাং ইলেকট্রনিক ওয়েভ ফাংশনকে ওর এফেক্ট করবে। সুতরাং ডেল্টাটাকে তুমি বার করতে পারবে না। তার মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু ক্যালকুলেট দি ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দিস ইন অর্ডার টু গেট এমবিএ। তাহলে এইটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এমবিএ ইকুয়াল টু দিস এপসিলন আই বাই ক্রস এইচ। বুঝতেই পারছো ডেল্টার বদলে এই সব কায়দাগুলো করা হয়েছে। মাইনাস আই ক্রস এইচ ডেল্টা ইকুয়াল টু পি। এই জিনিসটা করলে ফাইনাল পারো ই এম বাই এইচ ইত্যাদি ইত্যাদি। পি এর বদলে এম আর ডট লেখা হয়েছে, এগুলো তোমরা নিশ্চয়ই লিখতে অভ্যস্ত। এম আর ডট ইজ ইকুয়াল টু পি এক্সপেকটেশন ভ্যালু। কেমন? মানে এটা তুমি হয়তো বলবে যে এর হঠাৎ কি ভেলোসিটি দিয়ে যাচ্ছি কেন? কারণ এটা অধিকারটা আমার আছে। কারণটা কি? এরেনফেস্ট থিওরেম। কেমন? তুমি যেটা কখনো ভেবো না আমি এখানে ক্লাসিক্যাল আইডিয়া ধরছি। কেমন? এটা পি এর বদলে এম আর ডট লিখছে ঠিকই, বাট দিস ইজ বিকজ অফ এরেনফেস্ট থিওরেম। কেমন? অর্থাৎ আমি এখানে, বা তুমি যদি এরেনফেস্ট থিওরেম না জানো তাহলে ধরে নাও ক্লাসিক্যালি লিখছি এটা। তার মানে পি এর জায়গায় এম আর ডট লিখছি, এমটাকে বের করে নিলাম, নিয়ে এই জিনিসটা লিখলাম সাই বি আর ডট সাই এ। কেমন? সুতরাং এই জিনিসটা আমরা, তার মানে কি আমার উদ্দেশ্য কি? এমবিএটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এমবিএটা ক্যালকুলেট করতে গেলে আমাকে এই জিনিসটা জানতে হবে। তার মানে আমার কি বলতো আর ডটের এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে উইথ রেসপেক্ট টু অ্যাটমিক ওয়েভ ফাংশন। কেমন? তাহলে এটা কি করে বের করব? এটা বের করার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে হাইজেনবার্গ অপারেটর ইকুয়েশন অফ মোশনটাকে ইউজ করতে হবে। হাইজেনবার্গ অপারেটর ইকুয়েশন অফ মোশন বলছে এনি অপারেটর আর যদি লেখো আর ডট ইকুয়াল টু দিস, এবং সেটা কত হবে 1 বাই আই ক্রস এইচ আর এইচ জিরো। কেমন?
আর ডট এটাকে তুমি বসিয়ে দিলে আর H0 ইত্যাদি, এই জাস্ট এটা সিম্পল সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম, বুঝতেই পারছো। এটা তাহলে আর ডট সাই আর সারে, এটাকে আমি তোমরা যথেষ্ট বুদ্ধিমান এগুলো বোঝার পক্ষে, এটাকে আর H0 মাইনাস H0 আর করা হয়েছে, অর্থাৎ কিনা এই কমিউটেশন রিলেশনটা এক্সপান্ড করে নেওয়া হয়েছে। আচ্ছা, এইবারে তুমি দেখো কি আর করা হচ্ছে, এই অংশটা দেখো, H0 যখন অপারেট করবে, কার উপরে অপারেট করবে? সাই এর উপরে অপারেট করবে, তাহলে কি দেবে সে? ইএ দেবে, তাই তো? তাহলে ইএ আসবে, ইএ বাই আই ক্রস এইচ, এবং আর এর এক্সপেকটেশন ভ্যালু হবে, তাই তো? সাই বি আর সাই এ। এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে আর সাই এ তো তুমি জানো না কি হচ্ছে। তাহলে H0 কি করবে? H0 অপারেট করবে লেফট কেটে, অর্থাৎ সাই বি তে অপারেট করবে। H0 যখন এই ব্রা ভেক্টরের উপরে অপারেট করবে এই H0টা, তাহলে কি পাবে? H0 বি স্টেটের উপরে কাজ করছে, তার মানে এনার্জি দেবে। এগুলো কি এনার্জি? উইদাউট ইন্টারাকশন, অর্থাৎ ইবি, অর্থাৎ ইবি দেবে, তাই তো? তাহলে ইবি হলো আর আর সাই বি সাই এ হলো। তাহলে ফাইনালি দিস উইল কাম আউট অ্যাজ ইএ মাইনাস ইবি সাই বি আর এ। কেমন? অবভিয়াসলি এটা H0টা কেন এইভাবে লিখলাম? H0টা হচ্ছে তোমার হার্মিশিয়ান অপারেটর, সুতরাং তোমার এটা যদিও তোমার ইবি স্টার লেখা উচিত ছিল, কিন্তু ইবি স্টার লেখার কোনো মানে হয় না, কারণ এটা হার্মিশিয়ান অপারেটর, তার আইগেন ভ্যালু রিয়েল, সুতরাং ইএ মাইনাস ইবি ইত্যাদি ইত্যাদি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যেটা এদের মধ্যে কোনো রকম গলত নেই, তাই তো? সুতরাং এইটা সাই বি আর ডট সাই এ ইজ ইকুয়াল টু দিস আই ক্রস এইট ইবি মাইনাস ইএ দিস। তাহলে সরি, এক্সকিউজ মি। আচ্ছা, এখানে দেখো আমি আবার যদি এম দিয়ে গুণ করে দিই, বেসিক্যালি সরি, এম দিয়ে যদি গুণ করে দাও, বেসিক্যালি এটা মোমেন্টামের একটা এক্সপেকটেশন ভ্যালু। কেমন? এক্সপেকটেশন ভ্যালু পিবিএ ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু, দেখো এটা ইএ মাইনাস এইচ দিয়ে ভাগ করা আছে, তাই তো? যার ফলে সেটা কি হবে বলো তো? এটা ইবি মাইনাস ইএ করতে হবে, তাহলে ক্রস এইচ ওমেগা বিএ হয়। এই ক্রস এইচটা কেটে যাবে, আর মাইনাস সাইনটাকে টেক কেয়ার করার জন্য একটা আই ওপরে গুণ হবে, আই এম ওমেগা বিএ, আর এটা আর বিএ যেমন ছিল তাই থাকবে, তাই তো? সুতরাং দিস মোমেন্টাম এক্সপেকটেশন, মানে কি বলবো, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট, তাই তো? ম্যাট্রিক্স এলিমেন্ট অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু রিলেটেড উইথ দিস ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এক্স, কি বলবো, পজিশন। পজিশনে ম্যাট্রিক্স এলিমেন্টের সাথে মোমেন্টামের ম্যাট্রিক্স এলিমেন্ট রিলেটেড, একটা ফ্যাক্টর আছে এর সঙ্গে, তাই তো? তাহলে দেখো আমি পিবিএটা বের করে ফেলেছি, পিবিএ ইকুয়াল টু আই এম ওমেগা বিএ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে আমার উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা বের করা, তাই তো? এই জিনিসটা বের করা, কিন্তু এখনো আমার এপসিলন ইত্যাদি এই সমস্ত গুলো পড়ে আছে, এগুলোর সাথে কি হবে গুণ করে সেটা দেখতে হবে। সেটা দেখতে গেলে আমাকে দেখতে হবে, এইবারে আমি করতে চাই যে হোয়াট ইজ কামিং লাইক দিস পিবিএ। আচ্ছা, আর বি ইকুয়াল টু দিস, এগুলো তো মানে তো আমি এক্ষুনি বললাম। আচ্ছা, তাহলে এমবিএটা কত দাঁড়ালো? এমবিএটা হলো তোমার কত? এমবিএটা হচ্ছে জাস্ট এইটার সাথে গুণ এপসিলন ইন্টু আই বাই ক্রস এইচ পিবিএ। পিবিএটা কত? পিবিএটা এক্ষুনি বসিয়ে দেওয়া হয়েছে, আই এম ওমেগা বিএ আর বিএ। এখানে তাহলে আই এম ওমেগা বিএ আর বিএ বসাচ্ছ, তাহলে বসালে যা হবে সেটা তুমি এখানে আমি লিখছি, তাই তো? সেই মাইনাস এম ওমেগা বিএ ক্রস এইচ এপসিলন ডট আর বিএ। So this is my matrix element under what? Under dipole approximation. কিরকম ডাইপোল অ্যাপ্রক্সিমেশন? না, ইলেকট্রিক ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। তাহলে আন্ডার ইলেকট্রিক ডাইপোল অ্যাপ্রক্সিমেশন দিস ইজ মাই ম্যাট্রিক্স এলিমেন্ট। তাহলে ম্যাট্রিক্স এলিমেন্ট যখনই পেয়ে গেছি, তখন আমি সঙ্গে সঙ্গে লিখতে পারি স্টিমুলেটেড এমিশন, অর্থাৎ এ থেকে বি, সরি, এটা এ থেকে বি হলে তোমার কি হয়? অ্যাবজর্পশন হয়, বিটা এনার্জেটিক্যালি হয়, তাই তো? ডব্লিউ বি এ, তার মানে এ টু বি ট্রানজিশন, এ হচ্ছে এনার্জেটিক্যালি লোয়ার স্টেট, বি হচ্ছে এনার্জেটিক্যালি হায়ার স্টেট। সো দিস ইজ ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন। ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন কত ছিল সেটা তুমি দেখো। ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন ছিল এই যে, ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন ছিল দিস, WBA equal to 4 pi square n square c square by 4 pi epsilon 0
ইন্টেন্সিটি ডিভাইডেড বাই ওমেগা বি স্কয়ার এমবিএ মড স্কয়ার, অর্থাৎ এমবিএ যেটা বেরিয়েছে তার মড স্কয়ার বসিয়ে দিতে হবে, আর কিচ্ছু না, তাই তো? তাহলে ওইটা বসালো বলে কি দাঁড়াবে, বসিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? এমবিএটা কি, এমবিএটা এইটা মড স্কয়ার করছো, মড স্কয়ার করা মানে মাইনাস গুলো উড়ে যাবে, এম স্কয়ার ইত্যাদি আসবে, এপসিলন ডট আরবিএ তার মড স্কয়ার হয়ে যাবে, WBA, this is the transition rate is equal to this. So I have got the transition rate for absorption. আচ্ছা, এবারে এটাকে তুমি গিয়ে একটু প্লে করতে পারো, জাস্ট ইউ ক্যান প্লে উইথ দিস এক্সপ্রেশন। কি করে না, ই স্কোয়ার যেটা আছে না, এই ইটাকে মনে করো এর ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে বলতো, ই ইন্টু আর, এই যখনই ঢুকে যাবে এখানে ই হিসেবে, এটাকে তোমরা কি বলো, ডাইপোল মোমেন্ট বলো, তাই তো? তাহলে ডাইপোল মোমেন্ট যদি বলো ই ডট, এই যে ডাইপোল মোমেন্ট দেখো ডি ইকুয়াল টু মাইনাস ই আর, এটা ডাইপোল মোমেন্ট, তাই তো? অর্থাৎ এই মাইনাস দিয়ে তোমার চিন্তা নেই, কারণ এখানে মড স্কয়ার করা আছে। সুতরাং তার মানে আমি কি, ডিবিএ ইকুয়াল টু কত, মাইনাস ই আর বিএ, তাহলে ই যখনই ঢুকিয়ে দিয়েছো তাহলে ওটাকে আমি ডিবিএ মড স্কয়ার হিসেবে লিখতে পারি, এইটাকে আমরা লিখলাম ডব্লিউবিএ ইকুয়াল টু দিস। তাহলে দেখো ডব্লিউবিএ, দিস ইজ দ্য ট্রানজিশন রেট ফর অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের সেক্ষেত্রে কি দেখো, 4 পাই স্কয়ার সিএইচ স্কয়ার, এগুলো কনস্ট্যান্ট, 1/4 পাই এপসিলন 0 কনস্ট্যান্ট, ইন্টেন্সিটি হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি। সুতরাং দিজ আর অল এভরিথিং নোন কোয়ান্টিটি, কিন্তু এবার তোমার বের করতে হবে এপসিলন ডট ডিবিএ। ডিবিএটা কি বলতো, ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড with the atom of having two levels A and B, অর্থাৎ এ আর বি লেভেলের মধ্যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেইটা হচ্ছে ডিবিএ। যদি মনে করো ডিবিএ এক্সিস্ট না করে, অর্থাৎ দুটো লেভেলের মধ্যে যদি ডাইপোল মোমেন্ট না থাকে, তাহলে ডিবিএটা জিরো হয়ে যাবে, and there is no question of absorption। তার মানে অ্যাবজর্পশনটা কিন্তু খুব ক্রুশিয়াল হয়ে গেল এই ম্যাট্রিক্স এলিমেন্টের উপরে, বা এটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্টের উপরে। অর্থাৎ এইটা ডাইপোল মোমেন্ট, যেহেতু তার ডাইপোল মোমেন্টের ম্যাট্রিক্স এলিমেন্ট যদি ভ্যানিশ করে যায়, তাহলে বলবো ট্রানজিশনটা ফরবিডেন, ডাইপোল অ্যালাউড নয়। আর কিন্তু যদি ট্রানজিশনটা ডিবিএটা যদি নন জিরো হয়, তাহলে বলবো ট্রানজিশন ইজ ডাইপোল অ্যালাউড, কেমন? সুতরাং এইটা করার পরে লেট মি কাম টু দা সিচুয়েশন। আচ্ছা, এখানে বলে দিয়েছে দেখো, এই যে ব্যাপারটা দাঁড়ালো যে এটা হতে পারে এমন যে ডিবিএটা জিরো হলো, তার মানে কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা জিরো হলো, কিন্তু হায়ার অর্ডার পোলসটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যদিও অ্যালাউড নয়, সেটা ফরবিডেন, কিন্তু হায়ার অর্ডার ট্রানজিশন পসিবল, মেবি ম্যাগনেটিক ডাইপোল, মেবি ইলেকট্রিক কোয়াড্রুপোল এন্ড সো। কিন্তু যদি কোনো অবস্থাতেই এমবিএটা যদি জিরো হয়ে যায়, অর্থ কি, এমবিএ মানে তোমার, অবশ্য এখানে তোমার ডাইপোল দিয়ে করেছি, এমবিএটা যদি প্রথম থেকে জিরো হয়ে যায়, তাহলে বলবে ট্রানজিশন ইজ নেভার অ্যালাউড, এবং এটাকে বলা হচ্ছে স্ট্রিক্টলি ফরবিডেন ট্রানজিশন। কোনো অবস্থাতেই ট্রানজিশন হবে না, কেমন? সেটা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল হোক, ম্যাগনেটিক ডাইপোল হোক, ইলেকট্রিক কোয়াড্রুপোল হোক, ইত্যাদি হোক, যাই হোক না কেন, এমবিএ যদি জিরো হয়ে যায় নিজে থেকেই, তাহলে কখনোই কোনো ট্রানজিশন সম্ভব নয়, কেমন? এইটা করার পরে আমি তোমাদের ইলেকট্রিক ডাইপোল যেহেতু পড়াচ্ছি, ইলেকট্রিক ডাইপোলের উপরে আমি কয়েকটা কথা বলে আমি আজকে শেষ করব। কি করবো দেখো, যে তাহলে এক কাজ করা যাক, আমি এক কাজ করি, অবভিয়াসলি এ টু বি ট্রানজিশনটাকে আমরা তাহলে কি করে লিখতে পারবো বলতো? লিখতে পারবো এইভাবে, 4 পাই স্কয়ার ডিবিএ ডট এপসিলন, এটা বুঝতেই পারছো, এই প্রজেকশনটা নিলে কি হবে, কেমন? আরবিএ স্কয়ার ই স্কয়ার, মানে এটার যে তার মধ্যে যে প্রজেকশন কি বলে, অ্যাঙ্গেল বিটুইন দ্যাম, থিটা যদি হয় কস স্কয়ার থিটা হয়ে যাবে, এবং তোমরা বুঝতেই পারছো যে এটা আরবিএ স্কয়ার কস স্কয়ার থিটা হিসেবে বেরোবে। তাহলে ইন টার্মস অফ cos square theta RBA square. What is theta? Theta is the angle between the polarization vector
and the direction of the dipole moment, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশন এবং পোলারাইজেশন ভেক্টর তাদের যে ডিরেকশন তার সঙ্গে যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। কেমন? তাহলে আমি আলটিমেটলি এই ফর্মে লিখলাম, কিন্তু এই থিটাটা তো জানা নেই, সুতরাং এই থিটার ব্যাপারটাও ওকে ভাবতে হবে, আর এই আরবি এর ব্যাপারটাও ভাবতে হবে বেসিক্যালি। কেমন? তাহলে এটাকে যদি করতে হয় তাহলে আমাকে এক কাজ করি, যে আমি মনে করো এই এ টু বি ট্রানজিশনটাকে আমরা বেসিক্যালি অ্যাভারেজ আউট করতে পারি। অর্থাৎ অ্যাভারেজ আউট করব কি করে বলো তো? আচ্ছা দেখি, আমি এটা বসে রেখেছিলাম, তোমাদের পাঠিয়েও দিয়েছি বোধহয় আমি। অ্যাভারেজিংটা কি করে করেছিলাম? ও এখানে বসে দিইনি নাকি? না করেছি তো। ও আচ্ছা আচ্ছা, এনিওয়ে তোমরা আচ্ছা এই cos থিটাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করতে হবে মানে কি, তোমাকে একটা ডি ওমেগা দিয়ে গুণ করতে হবে, নিচে 4 পাই দিয়ে ভাগ করতে হবে, বুঝেছো? 1/4 পাই cos স্কয়ার থিটা sin থিটা d থিটা d ফাই। তারপরে এটাকে যদি অ্যাভারেজ করো তাহলে ইউ উইল গেট ব্যাক ইওর 1/3। অর্থাৎ এটাকে অ্যাভারেজ করলে 1/3 আসবে cos স্কয়ার থিটাকে অ্যাভারেজ করলে। তাহলে 1/3 যদি করো ডব্লিউ বি এ তাহলে কত হবে? 4 পাই স্কয়ার 3 CH স্কয়ার E স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 I ওমেগা বি এ আর বি এ হোল স্কয়ার। কেমন? আগে মড স্কয়ার। তাহলে দিস ইজ মাই অ্যাবসর্পশন রেট। কেমন? ঠিক সিমিলারলি এমিশন রেটটাও আইডেন্টিক্যাল হবে, কারণ তোমার প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স বলছে তাই। কেমন? সুতরাং এটা থেকে আমরা আচ্ছা এইবারে হোয়াট উইল হ্যাপেন ফর স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে সেটা কি হবে? এমিশনের ব্যাপারটা আবার বলবেলে। এখানে তোমার স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সুবিধে ছিল। স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে তুমি কি করছো? তুমি ডাইরেকশনটাকে ফিক্স করছো, অর্থাৎ কোন দিকে তার এমিশন হবে তুমি বলে দিচ্ছিলে। কিন্তু স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে তোমার সেই ফ্রিডম নাই। তার মানে স্পন্টেনিয়াস এমিশন ইজ পসিবল ইন অল ওভার সলিড অ্যাঙ্গেল। কেমন? দেখো স্পন্টেনিয়াস এমিশনের যে এক্সপ্রেশন মার্ক করেছিলাম এখানে আছে কি? হ্যাঁ এখানে আছে, দেখো এখানে ও ল্যামডার উপরে সাম আছে, বুঝেছো? এখানে আমি সামটা লিখতে ভুলে গেছি। আচ্ছা বইটা দেখানোই ভালো। বইতে দেখবে যে WABS তার একটা সাম ছিল পোলারাইজেশনের উপরে, খুব সম্ভবত হিয়ার ইট ইজ। দেখো WABS ইজ ইকুয়াল টু দিস। তাহলে এই ম্যাট্রিক্স এলিমেন্টটা বার করতে হবে আন্ডার ডাইপোল অ্যাপ্রক্সিমেশন, অলরেডি বের করে ফেলেছি। কেমন? এবং পোলারাইজেশনের উপরে সাম করতে হবে। পোলারাইজেশনের উপরে সাম করার জন্য এটা ম্যাট্রিক্স এলিমেন্ট তো কোনো চেঞ্জ হবে না, একটা 2 শুধু গুণ হয়ে যাবে। কেমন? সেটা আমরা করে দেখছি। তাহলে WABS ডি ওমেগা করে তার উপরে যদি সলিড অ্যাঙ্গেলের উপরে ইন্টিগ্রেট করো তাহলে ইউ উইল গেট হোল স্পন্টেনিয়াস এমিশন রেট। কেমন? স্পন্টেনিয়াস এমিশন রেটটা আমি ওইভাবে বার করছি, দেখো হোল সলিড অ্যাঙ্গেলের উপরে ইন্টিগ্রেট করতে হবে। কেমন? আচ্ছা দেখো আমি কি করেছি, মানে বইতেই করা আছে। দেখো WABS ওমেগা ইকুয়াল টু দিস করে এটাকে ডি ওমেগা করা হলো, তাহলে এটাকে ঠিক একই রকম ভাবে cos স্কয়ার থিটা ডি ওমেগা করা হলো। কেমন? এবং তারপরে এটাকে তুমি ইন্টিগ্রেট করবে। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? WABS হয়ে গেল হোল সলিড অ্যাঙ্গেলে ইন্টিগ্রেট করলে। তার মানে এখানে ইন্টিগ্রেশনটা কি হবে? cos স্কয়ার থিটা তোমার ডি ওমেগার উপর ইন্টিগ্রেশন, ডি ওমেগা মানে কি? sin থিটা ডি থিটা ডি ফাই। সুতরাং ডি ফাইটা ইন্টিগ্রেশন খুব সোজা, 2 পাই হয়ে বেরিয়ে যাবে। sin থিটা ডি থিটা cos স্কয়ার থিটা ইন্টিগ্রেশন করলে ফাইনালি ইউ উইল গেট ব্যাক দিস এক্সপ্রেশন। কেমন? এবং এটা কখনো বা আরবি এর টার্মসে লেখা হয়েছে, কখনো বা ডাইপোল মোমেন্টের টার্মসে লেখা হয়েছে। তাহলে এইটাকে আবার আলফার টার্মসে যদি লেখো তাহলে ফাইন স্ট্রাকচার টার্মসে লেখা যায়। এটা বোধহয় আমি লিখে রেখেছি, দেখবে তোমাদের পাঠিয়েছি। আলফা ইকুয়াল টু ই স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 ইনটু ক্রস এইচসি, অর্থাৎ এটাকে বলে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তার মানে আমি স্পন্টেনিয়াস এমিশন রেটটাকে এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে আই হ্যাভ ক্যালকুলেটেড এভরিথিং, স্পন্টেনিয়াস এমিশন রেট, স্টিমুলেটেড এমিশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবজর্পশন। এই তিনটে জিনিসই আমি বের করলাম। একটু মানে অনেক কয়েকটা কথা বলে নিয়ে অবশ্যই, কিন্তু ডিফিকাল্ট প্রসেস টু গেট ইট, কিন্তু আমরা এখানে বাকি দিয়ে করেছি। যারা কোয়ান্টাম ইলেকট্রনিক্স স্পেশাল পেপার পড়েছো তারা জানো যে আমি এটাকে করতে হয়েছে স্পন্টেনিয়াস এমিশন রেট বার করার জন্য, কিন্তু এখানে একটু ফাঁকি দিয়ে করা আছে।
কেমন? আমি ডাইপোল অ্যাপ্রক্সিমেশন ধরে নিয়ে করেছি, সেক্ষেত্রে আমি ওইভাবে আমি করিনি, ওইভাবে আমি জেনারেল কেসের জন্যই করেছিলাম। কেমন? এনিওয়ে, সুতরাং আমরা দেখলাম যে স্পন্টেনিয়াস এমিশন রেটটা আমি এটা এইভাবে বের করতে পারি ইন টার্মস অফ ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল। কেমন? আচ্ছা, তোমাদের কাছ থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করা উচিত যে কি বক্তব্য তোমাদের? এনি কোয়েশ্চেন প্লিজ? কেউ কোশ্চেন নেই? স্যার, হ্যাঁ বলো স্যার। হ্যাঁ বলছি স্যার, ওই দুটো লেভেলের মধ্যে ডাইপোল মোমেন্ট মানে এটা আসলে কি বোঝায়? মানে ডিপিএ ডিপিবি ওই যেটা বলছিলেন। কোশ্চেনটা আমি করবো তোমাকে? আচ্ছা বেশ, আচ্ছা তোমাকে আর কোশ্চেন করছি না। আচ্ছা, আমার হোয়াইট বোর্ডটা আছে চালু। আচ্ছা শ্রেয়সী, তুমি কোশ্চেনটা যখন করেইছো, তোমরা হারমোনিক অসিলেটর তোমরা তো কোথায় পড়েছো? হারমোনিক অসিলেটর সব জায়গায় পড়েছো, আমার কাছে তো অনেকবার পড়েছো। সুতরাং তোমরা নিশ্চয়ই তোমরা বের করেছিলে এক্স এর এক্সপেকটেশন ভ্যালু, বের করেছো তো? সেটা কি কি লেখো, যে মনে করো দুটো স্টেট যদি থাকে, একটা এম একটা এন যদি স্টেট হয়, এই তো, এটাকে তোমরা এক্সপেকটেশন ভ্যালু কি লেখো? এক্স অ্যাভারেজ বিটুইন এম এন, তাই তো? এটাকে লিখেছো তো, বা এক্স এম এন বলতে পারো তুমি বেসিক্যালি। কেমন? এইবারে এম যদি এন এর সাথে সমান হয়ে যায়, মনে করো এক্স এন এন, তাহলে কত হয় বলো তো শ্রেয়সী, বলো তো কত হয়? জিরো। কেন? না, অঙ্ক কষে বলতে হবে না, মুখে বলবে। এক্স এর ভ্যালু এক্স বসিয়ে দিলে হয়ে যাবে, অঙ্ক দিলে এক্স ইকুয়াল টু 1/√2 a প্লাস a ড্যাগার লিখলেই অবভিয়াসলি এটা আমি বুঝি, কিন্তু আমাকে ফিজিক্স ওইজ বোঝাবে এটা কেন জিরো হয়। ও মাথাটি আমি ভাঙবো, সব ভুলে বসে আছে। স্যার ওই ইভেন প্যারিটি স্টেট মানে এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হারমোনিক অসিলেটর যে স্টেট, এই স্টেটগুলোর ডেফিনিট প্যারিটি আছে, আইদার ইট ইজ ইভেন অর ইট ইজ অড। ডেফিনিট প্যারিটি মানে হচ্ছে আইদার এটা ইভেন হবে অথবা অড হবে। এই ঘটনাটা কেন আসে? কারণ তার হারমাইট পলিনোমিয়ালের মধ্যেই লুকিয়ে আছে কথাটা। তার মানে এটা অড প্যারিটি অড ইভেন প্যারিটি, যদি অড হয় এই ওটা অড এটা অড মিলিয়ে কত হলো, এটা তো নিজেই অড প্যারিটি। অড প্যারিটিকে তুমি যখন ইন্টিগ্রেট করছো ওভার সিমেট্রিক স্পেস, তাহলে সেটা জিরো হতে বাধ্য। কেমন? তাহলে আমি যদি দুটো লেভেলের কথা ভাবি, এম আর এন, কেমন, তাই তো? দুটো লেভেলের এম যদি এন এর সাথে সমান হয়ে যায়, তাহলে এটা একই জায়গায় পড়ে গেল, বুঝতে পারছো? তাহলে একই জায়গায় যদি পড়ে যায় একই স্টেটের মধ্যে, এটা তো ডাইপোল মোমেন্ট, ই দিয়ে গুণ করলেই তো ডাইপোল মোমেন্ট। একই লেভেলের মধ্যে কি ডাইপোল মোমেন্ট থাকতে পারে? উত্তর হচ্ছে নো। তাহলে ডাইপোল মোমেন্ট কখন থাকবে? যদি দুটো লেভেলের মধ্যে প্যারিটির ডিফারেন্স হয়, অর্থাৎ একটা লেভেল যদি ইভেন হয় আর একটাকে হতে হবেই, বা উল্টোটাও সত্যি, অড হলে ইভেন হতে হবে। তার মানে এই যে দুটো লেভেলের কথা বলা হচ্ছে, ওই জন্য একই লেভেলের মধ্যে ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করতে, কিন্তু দুটো লেভেলের মধ্যে থাকতে পারে ডাইপোল মোমেন্ট যদি ওই লেভেল দুটো একে অপরের অপোজিট প্যারিটির হয়। তার মানে ট্রানজিশন উইল টেক প্লেস। কি ট্রানজিশন? ডাইপোল অ্যালাউড ট্রানজিশন।
will take place only when the two levels are of opposite transition থাকবে opposite parities, একে অপরের অপোজিট প্যারিটি হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার এই দুটো লেভেল, এই অ্যাটমের দুটো লেভেলের কথা বলছো না, কেমন? সুতরাং এই লেভেল দুটো যদি, যেহেতু তোমার এই দুটো প্যারিটির যদি ডিফারেন্স থাকে, তবেই তোমার মাত্র ডাইপোল অ্যালাউ ট্রানজিশন হবে। অর্থাৎ ডাইপোল কি করে আসে সেটা বুঝতে পারলে, দুটো লেভেলের মধ্যে এই যে এক্সপেকটেশন ভ্যালু বসছো, এই যে এটা থেকে ডাইপোল আসবে, তাই তো? এটা ই দিয়ে গুণ করলেই তো ডাইপোল, এটাই তো পি। বুঝতে পেরেছো? শুধু সেরসি না, সবাইকে বলছি, কেমন? এটাই তো ডাইপোল মোমেন্ট। তার ডাইপোল মোমেন্ট বিটুইন টু লেভেলস। তুমি জাস্ট একটা ই দিয়ে গুণ করে পজিশন অপারেটর এক্সপেকটেশন ভ্যালু করলেই তো ডাইপোল মোমেন্ট। অর্থাৎ পজিশনের এক্সপেকটেশন ভ্যালু বার করার পরে তাকে এটা সিম্পলি ই দিয়ে গুণ করে দাও, করলেই সেটাই তো ডাইপোল মোমেন্ট। তারপরে দুটো লেভেলের মধ্যে এইভাবে ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করতে পারে বলে তুমি ভাবতে পারো, কেমন? আচ্ছা, এনিওয়ে, এবারে বলো তো, বলতে আর কি কোশ্চেন আছে স্যার? হ্যাঁ বলো স্যার বলছি এমবিএ টা 0 হলে, হ্যাঁ আপনি বললেন ট্রানজিশনটা অ্যালাউড হবে না, ফরবিডেন। আর ডিবিএ টা 0 হলে একটা কিছু বললেন, ওইটা একবার বলুন না। সমাজশ্রী, এমবিএ 0 হলে কোনদিন ট্রানজিশন হবে না। আর ডিবিএ 0 হলে একটা কিছু বললেন, সেটা একটু বলুন। হ্যাঁ, এমবিএ 0 হলে কোনদিন ট্রানজিশন হবে না, সেটাকে বলা হচ্ছে স্ট্রিক্টলি ফরবিডেন ট্রানজিশন। আর ডিবিএ যদি 0 হয় তাহলে তুমি বলবে ডাইপোল ফরবিডেন ট্রানজিশন, কিন্তু অন্য ট্রানজিশন হতে পারে, মেবি ম্যাগনেটিক ডাইপোল, মেবি কোয়াড্রুপোল ইত্যাদি। তার মানে ডাইপোল ট্রানজিশন না থাকলেও অন্য ট্রানজিশন থাকতে পারে, কিন্তু যদি এমবিএ 0 হয়ে যায় তাহলে ডাইপোলও থাকবে না, কোয়াড্রুপোলও থাকবে না, কিচ্ছু থাকবে না। স্ট্রিক্টলি ওই কথাটা বলা হচ্ছে, যেটা স্ট্রিক্টলি ফরবিডেন ট্রানজিশন। এনি কোশ্চেন? আর নেই তো? এগোই। আচ্ছা বেশ, তাহলে আমি আরেকটু এগিয়ে যাই। আচ্ছা, এবারে এক কাজ করি, খুব একটু ফাঁকে পড়ানো এবারে হবে, কারণটা হচ্ছে এই জিনিসটা তোমরা অনেকবার পড়ে এসছো, অনেক জায়গায় পড়ে এসছো। সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের হয়তো কোয়ান্টাম ইলেকট্রনিক্সে পড়েছো স্পেশাল পেপার, তারা তো বহুবার পড়েছো এগুলো, কতবার জায়গায় পড়তে হচ্ছে যে তার ঠিক নেই। আইনস্টাইন এবি কোএফিসিয়েন্ট, কেমন? অবশ্য খারাপ নয় কিছু, এই যে আইনস্টাইন কোএফিসিয়েন্ট তারপরেই আছে, বুঝেছো? অর্থাৎ উই আর অল সেট টু ডিসকাস আইনস্টাইন কোএফিসিয়েন্ট। আমি অবভিয়াসলি খুব তাড়াতাড়ি পড়িয়ে যাবো এটা, কারণ এটা যেহেতু তোমরা অনেক জায়গায় পড়েছো এবং বিএসসি লেভেলেও বোধহয় পড়ানো হয় আজকাল, সুতরাং এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। আচ্ছা দেখো যে আইনস্টাইন কোএফিসিয়েন্ট, আইনস্টাইন এবি কোএফিসিয়েন্ট, অবভিয়াসলি তোমার এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে আমাদের অ্যাটমের সাথে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হয় তখন আমাদের তিনটে ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের ক্ষেত্রে স্টিমুলেটেড বা স্পন্টেনিয়াস বলার দরকার নেই, একটাই অ্যাবজর্পশন। আর এমিশনের ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট আছে, একটাকে বলা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, আরটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। এই স্পন্টেনিয়াস এমিশনের ঘটনাটা কিন্তু একমাত্র আইনস্টাইনের মাথা থেকেই বেরিয়েছিল, কেমন? এবং আইনস্টাইন এই যে স্পন্টেনিয়াস এমিশন যে কথাটা বলেছিলেন না, এই স্পন্টেনিয়াস এমিশন কথাটা যখন বলেছিলেন, সেই স্পন্টেনিয়াস এমিশন বলেছিলেন তুমি 1916 সালে, এবং তখনও কিন্তু তোমার কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়নি, কেমন? তার কারণ ডি ব্রগলি ওয়েভ কনসেপ্টও আসেনি তখন, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কনসেপ্ট ডি ব্রগলি, সেগুলো আসেনি। এবং অ্যাকচুয়ালি 1930 অ্যান্ড অনওয়ার্ডস কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়েছে। তারপরে সুইঙ্গার এসছে, সুইঙ্গার এসে 1936 সাল নাগাদ আমাদের ফিল্ড থিওরি দিয়েছেন, কেমন? তাহলে শোনো, তাহলে আমাদের ফিল্ড থিওরি করার পরে আমাদের স্পন্টেনিয়াস এমিশনের থিওরিটা মোটামুটি আমাদের কাছে মোটামুটি করায়ত্ত হয়েছে। কিন্তু আইনস্টাইন যখন করেছিলেন তখন ফিল্ড থিওরিও ছিল না, কোয়ান্টাম মেকানিক্সও ছিল না, তখন ছিল শুধু ক্লাসিক্যাল ফিজিক্স, আর ছিল কি প্ল্যাঙ্কসের ল।
প্ল্যাঙ্কসের লটা 1901 সালে এসে গেছে। সুতরাং এই কটা কন্ডিশনের ভিত্তিতে আইনস্টাইন বলেই সম্ভব হয়েছিল তখনকার দিনে স্পন্টেনিয়াস এমিশন কথাটা কয়েন করার, অর্থাৎ স্পন্টেনিয়াস এমিশনটা উনি প্রথম বললেন, এবং সে কেউ বিশ্বাস করতে চায়ওনি। এবং যাই হোক, আইনস্টাইন ওই জিনিসটা তখনই সব বলেছিলেন যে এমিশন কিন্তু দু রকমের, একটা হচ্ছে স্টিমুলেটেড, একটা হচ্ছে স্পন্টেনিয়াস। কেমন? অন দি আদার হ্যান্ড অ্যাবজর্পশনটা কেবলমাত্র অ্যাবজর্পশন, তার জন্য স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড কথাটা বলতে হয় না। এবং এই ঘটনাটা থিওরিটিক্যালি অনেক পরে আসলো, ফিল্ড থিওরি করার পরে লোকে বিশ্বাস করতে শুরু করলো যে আইনস্টাইন ওয়াজ কারেক্ট। কিন্তু এইটা আমাদের প্র্যাকটিক্যালি কখন লাগাতে পারলাম জানো? সেটা হচ্ছে 1957 এসে, যখন আমরা লেজার আবিষ্কার করলাম, এবং সেখানেই হলো যে লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেশন অফ রেডিয়েশন, দ্যাট ইজ কল্ড লেজার। এবং লেজারের যে ব্যাপারটা, লেজারের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা কিন্তু সেই পুরনো থিওরির উপরে বেস করেই, অর্থাৎ আইনস্টাইনের 1916 সালে দেওয়া কনসেপ্ট থেকেই। সুতরাং 1916 সালের কনসেপ্ট আমরা কিন্তু এখনো ইউজ করি, এবং সেই কনসেপ্টটা হচ্ছে তোমার আইনস্টাইন এ কোএফিসিয়েন্ট এবং বি কোএফিসিয়েন্ট বের করা। কেমন? সেটা কি করে বের করা হয় সেটা তো আমি জাস্ট খুব ফাস্ট বলে যাব। যে মনে করো আমার দুটো লেভেল আছে, দুটো লেভেলের মধ্যে দুটো এনার্জি লেভেল, অবভিয়াসলি একটা মনে করো লেভেল বি আর একটা লেভেল মনে করো এ। তাহলে আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমি যেটা বোর্ডে রেখে দিয়েছি? হোপফুলি দেখতে পাচ্ছ? স্কার্টটা দিয়ে দেখাচ্ছি তো, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ওকে। তাহলে ইবি আর ইএ, এই যে বস্তুটি, দিস ইজ মাই এনার্জি লেভেল ইবি আর দিস ইজ মাই এনার্জি লেভেল ইএ। সুতরাং এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেটাকে ফ্রিকোয়েন্সি টার্মসে লেখা যেতে পারে ওমেগা বিএ ইকুয়াল টু ইবি মাইনাস ইএ বাই ক্রস এইচ। কেমন? সো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি গ্যাপ বিটুইন টু লেভেল। অবভিয়াসলি এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তার এইচ ক্রস এইচ মানে হচ্ছে এইচ বাই 2 পাই 4। আচ্ছা, তখন যে বলেছিলেন উনি যে নাম্বার অফ অ্যাটম মেকিং ট্রানজিশন, মানে এ থেকে বি তে যাওয়ার যে ট্রানজিশন, যে রেট পার ইউনিট টাইম, তাই তো? ট্রানজিশন, মেকিং ট্রানজিশন এ টু বি পার ইউনিট টাইম, প্রতি ইউনিট টাইমে যে ট্রানজিশন, এটাই তো ডব্লিউ, কি লিখেছিলাম, ডব্লিউ এ বি, সরি ডব্লিউ বি এ। ডব্লিউ বি এ মানে কি? এ থেকে বি তে যাওয়ার প্রবাবিলিটি, তাই তো? এ থেকে বি প্রবাবিলিটি রেট, তাই তো? ডব্লিউ বি এ। সে ডব্লিউ বি এটা কিসের উপরে ডিপেন্ড করবে? তোমার গ্রাউন্ড লেভেল মানে এ লেভেলে কতগুলো তোমার অ্যাটম আছে তার উপরে ডিপেন্ড করবে। যত বেশি অ্যাটম থাকবে তত বেশি ট্রানজিশন হবে, খুব স্বাভাবিক। এবং আরেকটা জিনিসের উপর নির্ভর করবে, যত বেশি এনার্জি অ্যাভেলেবেল, এনার্জি ডেনসিটির উপরে নির্ভর করবে। কোন এনার্জি? না ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির যে এনার্জি সম্ভব, অর্থাৎ ওই যে তোমার, তার মানে ওই পার্টিকুলার এনার্জিতে, ডেনসিটিতে যে অ্যাটম যতগুলো, সরি এনার্জি ডেনসিটি বলবো, তাহলে সেটা কি হবে? তাহলে নাম্বার অফ ট্রানজিশন পার ইউনিট টাইম এনবিএ ডট, তবে এটাই তো ডব্লিউবিএ বেসিক্যালি। ডব্লিউবিএ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? এনবিএ ডট ইকুয়াল টু তোমার proportional to number of atom available in the state A and number and energy density. তাহলে proportional to n as well as proportional to rho, তাদের তাহলে একটা proportionality constant লিখতে হয়। এই proportionality constantটা হচ্ছে আইনস্টাইন বি কোএফিসিয়েন্ট ফর অ্যাবসর্পশন, মানে এ, তাহলে বিবিএ ইজ কল্ড দ্য আইনস্টাইন কোএফিসিয়েন্ট, বি কোএফিসিয়েন্ট বলা হয় আইনস্টাইন বি কোএফিসিয়েন্ট ফর অ্যাবজর্পশন। কেমন? এই বি কোএফিসিয়েন্টটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে বিবি ইকুয়াল টু দিস, আপনার এটা নিয়ে খুব ইন্টারেস্ট নেই। আচ্ছা, ঠিক সিমিলারলি তাহলে এমিশনের ক্ষেত্রে কি লিখবো? এমিশনের দুটো পার্ট আছে, এমিশনের দুটো পার্টের মধ্যে তোমার একটাতে কি হবে বলতো? যত বেশি নাম্বার উপরের লেভেলে পাবে তত বেশি এমিশন হবে, এবং স্টিমুলেটেড এমিশনের কথা বলছি, এবং যত বেশি তোমার এনার্জি ডেনসিটি অ্যাভেলেবল হবে তত হবে তোমার এমিশন হবে। তাহলে দিস ইজ প্রপোর্শনাল টু রো অ্যাজ ওয়েল অ্যাজ বি, এনবি। তাহলে এনবি হচ্ছে কি? নাম্বার ডেনসিটি, অর্থাৎ নাম্বার অফ অ্যাটমস অ্যাভেলেবল ইন দা বি স্টেট। এন এটা কি? নাম্বার অফ অ্যাটম অ্যাভেলেবল
ইন দ্য স্টেট এ, তাই তো? তাহলে NAB ডট মানে কি হচ্ছে, কি বলতো, দিস ইজ দ্য ট্রানজিশন রেট ফ্রম বি টু এ, অর্থাৎ ওপরের লেভেল থেকে আসার যে ট্রানজিশন রেট, দ্যাট উইল বি ডিক্টেটেড বাই স্টিমুলেটেড এমিশন অ্যাজ ওয়েল অ্যাজ স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে কি হবে বলতো, স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে অ্যাটমটা উপরের লেভেলে থাকলেই তোমার কি হতে পারে, স্পন্টেনিয়াস এমিশন হতে পারে, কিন্তু কোনো এনার্জি ডেনসিটি মানে ফিল্ডের কোনো প্রয়োজন নেই, যার ফলে এখানে রো এর কোনো দরকার নেই। তাহলে NBA ডট ইকুয়াল টু দিস, কেমন? তাহলে এইবারে আইনস্টাইন ধরলেন যে এই যখন অবস্থা, তখন এরা ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ আপওয়ার্ড ট্রানজিশন কোথায় না অ্যাবজর্পশন, A to B, upward transition rate is equal to downward transition rate to make a thermal equilibrium condition। অর্থাৎ আমার একটা ব্ল্যাক বডির মধ্যে একটা কনসিডার করলাম, অর্থাৎ একটা ক্লোজড ভেসেল ভাবা হলো, অর্থাৎ ক্লোজড একটা জায়গা ভাবা হলো, তার মধ্যে আমার রেডিয়েশন আছে, অর্থাৎ রেডিয়েশন মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, এবং তার মধ্যে অ্যাটমও রয়ে গেছে, কেমন? এবং এইবারে কি হবে, তারা হচ্ছে তোমার মানে আমার এনভায়রনমেন্টের সাথে কোন রকম এক্সচেঞ্জ করছে না, অর্থাৎ এনার্জির কোনো এক্সচেঞ্জ নেই, যা হচ্ছে সবটাই ইকুইলিব্রিয়ামে আছে উইদিন দা ভলিউম, যার ফলে ইকুইলিব্রিয়ামে থাকার ফলে আমার থার্মাল ইকুইলিব্রিয়াম মানে থার্মাল ইকুইলিব্রিয়াম। সুতরাং যেটা আপওয়ার্ড ট্রানজিশন বিকজ অফ ইন্টারঅ্যাকশন এন্ড ডাউনওয়ার্ড ট্রানজিশন বিকজ অফ ইন্টারঅ্যাকশন বা এমিশন বা স্পন্টেনিয়াস এমিশন, হোয়াটএভার ইট ইজ, এদের যে রেট অফ ট্রানজিশন that will be equal because they are in equilibrium। তাহলে NBA ডট NAB ডট এটাকে সমান করে দেওয়া হলো, করলেই ওটাকে তুমি যদি ইকুয়েট করলে তার মানে কি হবে বলো তো, এটাকে তুমি সঙ্গে সঙ্গে NA বাই NB ফর্মে লিখতে পারবে, কারণ এখানে একটা NB কমন নেবে, NB কমন, এটা তোমরা খুশি হয়ে যাবে ব্যাপার, NB কমন নিলে AB প্লাস BA এসছে, তাই তো? NB এখানে আর এখানে NA গুণ করলে দেখবে যে এই দুটো ইকুইলিব্রিয়ামে বসিয়ে দিলে এই জিনিসটা ফলো করবে। আচ্ছা, NANB যখনই আসলো, তার মানে NA নাম্বার অফ অ্যাটমস ইন লেভেল A পার ইউনিট ভলিউম অবশ্য, আর NB টা হচ্ছে নাম্বার অফ অ্যাটম ইন এনার্জি লেভেল B পার ইউনিট ভলিউম। তাহলে এই জিনিসটা আবার কি, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তারা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন মেনে চলে, তাহলে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইটা cos h ওমেগা BA কেটি লেখা হয়ে গেল। লেখার পরে এইবারে আইনস্টাইন করলো কি, এই রোটার বদলে, রোটা হচ্ছে এনার্জি ডেনসিটি, এটা তোমার কি বলতো, এটা তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনের সময় অলরেডি প্ল্যাঙ্ক সেটাকে এক্সপ্লেন করে বসে আছেন, এনার্জি ডেনসিটিটা বার করে বসে আছেন। তিনি এনার্জি ডেনসিটিটাকে লিখে বসে আছেন কি বলতো, সেটাকে এই রে এখানে তো নেই, যা ও এখানে লেখা আছে, রো ওমেগা BA ইজ ইকুয়াল টু ক্রস H ওমেগা কিউ পাই স্কয়ার CQ, এটা হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা। তাহলে এই প্ল্যাঙ্কস ফর্মুলা এখান থেকে রো বার করা হলো, এই যে এখান থেকে রো বেরিয়ে যাবে, তাই তো? সুতরাং NANB এটার বদলে কি লিখবে, e টু দি পাওয়ার H ওমেগা বাই KT লিখলে, লেখার ফলে রোটাকে সেপারেট করলে এই ফর্মে দাঁড়ালো। তাহলে এই রো আবার তুমি কি করবে, প্ল্যাঙ্কস ফর্মুলা থেকে সাবস্টিটিউট করবে, সাবস্টিটিউট করলেই সঙ্গে সঙ্গে তোমার যেটা আসবে, যে এই যে কন্ডিশন হলো, এই যে তুমি যদি বসিয়ে দাও এখানে cos H ওমেগা BQ পাই স্কয়ার CQ, এই 1 বাই e টু দি পাওয়ার ইত্যাদি, এটা যদি কম্পেয়ার করো, তাহলে BBA ইকুয়াল টু BAB হতে পারে, অর্থাৎ BBA যদি কমন নাও মনে করো, এখানে কমন নিলে, তাহলে এটা e টু দি পাওয়ার cos H ওমেগা KT মাইনাস BAB বাই BBA, তাই তো? এটা তো একটা আইডেন্টিটি হয়ে গেল, আইডেন্টিটি হয়ে গিয়েছে যেহেতু, এটাকে যদি ইকুয়াল হতে হয়, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, you do not have any other possibility rather than to choice BBA equal to BAB। তার মানে আইনস্টাইন কোএফিসিয়েন্ট দুটো আইডেন্টিক্যাল, তাই তো? অর্থাৎ স্টিমুলেটেড এমিশন আর হচ্ছে তোমার অ্যাবজর্পশন, তাই তো? অ্যাবজর্পশনটা কোনটা, এটা অ্যাবজর্পশন, তাহলে তারা আইডেন্টিক্যাল। এটা পরবর্তীকালে তোমরা প্রমাণ করেছো, এটাই কি বলে প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স, কেমন? সেটা কোয়ান্টাম মেকানিক্স তৈরি হওয়ার পরে প্রমাণ হয়েছে, কেমন? কিন্তু আইনস্টাইন যখন করেছিলেন তখন কোয়ান্টাম মেকানিক্স ছিল না, উনি জাস্ট এটা একটা কত সিম্পল অঙ্ক থেকে, এই আইনস্টাইন বলেই সম্ভব, আইনস্টাইনের মতো বুদ্ধিমান বলে সম্ভব করেছিল
যে বিএপি ইকুয়াল টু বিবিএ এখান থেকে বলে দেওয়া যায়। এবং পরবর্তীকালে আমরা অনেক মাথা খুঁড়ে তবে এটা বার করেছি যে দিস ইজ কল্ড প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স। কেমন? সুতরাং আইনস্টাইনের বি কোএফিসিয়েন্ট দুটো আইডেন্টিক্যাল, অর্থাৎ আইনস্টাইন বি কোএফিসিয়েন্ট ফর অ্যাবসর্পশন এন্ড আইনস্টাইন বি কোএফিসিয়েন্ট ফর এমিশন, দিজ আর ইকুয়াল। এবং এ বিটাও বার করে নেওয়া যাবে এটার সাথে কম্পেয়ার করে। এ বি স্পন্টেনিয়াস, এইটা দেখো এটা এই ফর্মে দাঁড়ালো, এ বি বিএবি এই ফর্মে দাঁড়ালো, অর্থাৎ এ বি এই কোএফিসিয়েন্ট গুলো দে আর রিলেটেড টু ইচ আদার। কেমন? আইনস্টাইন এ বি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইটা কি? এটা স্পন্টেনিয়াস এমিশন রেট, এটাকে আবার অনেক সময় 1/t স্পন্টেনিয়াস লেখা হয়। কেমন? এরকম ডিজেনারেসির কথাটা বলিনি, কারণ এটা যারা আমার কাছে হয়তো কোয়ান্টাম ইলেকট্রনিক্স স্পেশাল পেপার পড়েছো তারা হয়তো আরো এক্সস্টিভ ওয়েতে প্রমাণ করেছো ডিজেনারেসিটা ধরে করেছিলে। কিন্তু এখানে ডিজেনারেসিটা এখন আমি ঢুকিয়ে দিতে পারি ইচ্ছে করলে বাই হ্যান্ড। অর্থাৎ এই বিএবি বিবিএ এই জিনিসটার মধ্যে একটা ডিজেনারেসি ফ্যাক্টর যদি গুণ করো, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ নোন অ্যাজ দ্য রিলেশন বিটুইন আইনস্টাইন টু বি কোএফিসিয়েন্ট। আর যদি কোনো রকম ডিজেনারেসি না থাকে তাহলে তোমার লাইফটা ভীষণ সিম্পল, যেটা আমি প্রমাণ করলাম, বিবিএ ইকুয়াল টু বিএবি। বেশ, এইটা তাহলে আমি আইনস্টাইন কোএফিসিয়েন্ট প্রমাণ করে দিলাম। আচ্ছা, তোমাদের কয়েকটা জিনিস আমি তার মানে বললাম যে আমরা যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি ওয়ান ইলেকট্রন সিস্টেমের উপরে, তাহলে দেয়ার মে বি সাম সর্ট অফ ট্রানজিশন। এইবার ট্রানজিশনটা বের করেছিলাম ইন টার্মস অফ সাম সর্ট অফ ম্যাট্রিক্স এলিমেন্ট এম এর ম্যাট্রিক্স এলিমেন্টের থ্রু দিয়ে। তারপরে তোমাদের লাইফটাকে একটু ইজিয়ার করে দেওয়া হয়েছে, ম্যাট্রিক্স এলিমেন্টটা কষার চেষ্টা করা হলো, বসে বলা হলো ডাইপোল মোমেন্ট, ডাইপোল অ্যাপ্রক্সিমেশন যদি নেওয়া হয় তাহলে আমাদের কিছু ফিজিক্যাল কন্ডিশন আসতে পারে এইরকম যে আমরা অ্যাবজর্পশন, এমিশন এবং স্পন্টেনিয়াস এমিশন এগুলো এক্সপ্লেন করতে পারি উইথ দি হেল্প অফ ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। কেমন? আমি কিন্তু সবটাই ডাইপোল অ্যাপ্রক্সিমেশন আন্ডারে করলাম। কেমন? আমি ম্যাট্রিক্স এলিমেন্ট এম জেনারেল কেসের জন্য বার করিনি, আমি শুধু ইলেকট্রিক ডাইপোলের জন্য বার করেছি। কেমন? আচ্ছা, এরপরে ব্যাপারটা হচ্ছে এই যে একটু আগে সোমশ্রী বললো না যে স্ট্রিক্টলি ফরবিডেন, এই কথাটা আমাকে বলালো আমাকে দিয়ে। এইবারে প্রশ্নটা হচ্ছে যে তার মানে ট্রানজিশনটা কখন হবে, এটার জন্য একটা রুল আমাদের বানাতে হবে। কখন হবে বলতো? যদি ডাইপোল, যদি বলি সরি, ডাইপোল মোমেন্ট নন জিরো হতে হবে, তার মানে কখন নন জিরো হবে সেই ঘটনাটা আমাকে দেখতে হবে। অর্থাৎ একটা লেভেল আর একটা লেভেলে যাবে এই গ্যারান্টি তুমি দিতে পারো না। তার মানে দেয়ার ইজ সাম সর্ট অফ সিলেকশন, অর্থাৎ নিজের খুশি মতো যাবে না তারা। অর্থাৎ একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখন ট্রানজিশন হবে, দেয়ার শুড বি সাম সর্ট অফ রুলস, এন্ড দ্যাট রুলস ইজ কল্ড সিলেকশন রুলস। তার মানে সিলেকশন রুল উইল গিভ ইউ বা উইল সিলেক্ট দ্য ট্রানজিশন বিটুইন দ্য টু লেভেল। অর্থাৎ দুটো লেভেলের মধ্যে ট্রানজিশন হবে কি হবে না সেই জিনিসটা ডিকটেট করবে যে রুল, সেটাকে আমরা বলছি সিলেকশন রুল। কেমন? এবং অবভিয়াসলি আমি এই সিলেকশন রুলটা পড়াচ্ছি ফর ওয়ান অ্যাটম সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেম। কেমন? তাহলে সিলেকশন রুলটা পড়াতে গিয়ে আমাকে, আচ্ছা আমাদের কি এখন ক্লাস আছে নাকি না? তাহলে একটু এগোই। আচ্ছা প্লিজ আমি এটা একটু বলে নিই বরঞ্চ। সিলেকশন রুল পড়াতে গেলে আমাকে দেখতে হবে মেন যে ক্রাইটেরিয়া, আমি ডাইপোল সিলেকশন রুল বলছি অবশ্যই, ডাইপোল সিলেকশন রুল আমি হয়তো তোমাদের একটু বলে দিয়েছি, কারণ ওই সিওসির কোশ্চেনের রেসপেক্টে আমি অনেক কথাই বলেছি যে কখন তোমার ট্রানজিশন হবে। হ্যাঁ বলো। ক্লাস আছে আমাদের এরপর। কি বলছি? আচ্ছা তাহলে আজকে থাকবে ডাইপোল সিলেকশন রুল। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে একটু কথা বলার প্রয়োজন আছে, কারণ এটা অঙ্ক আছে একটু। আচ্ছা বেশ, তাহলে ঠিক আছে, আজকে আমি ছেড়েই দিই বরঞ্চ, কালকে তো ক্লাস আছে। বেশ ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। আচ্ছা আজকে আমারই একটা ক্লাস থাকার কথা যেন মনে হচ্ছে, যেন প্র্যাকটিক্যাল নাকি? হ্যাঁ, গ্রুপ বি তে আমাদের ক্লাস আছে। ও তাহলে তোমরা